নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আগের দিন দেওয়া কথা মতো আমরা অর্থাৎ নাদ পরিবার তাদের ফেসবুক পেজ থেকে চলে এসেছি লাইভে আপনাদের সাথে কবিতায় আড্ডা দিতে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আমার সাথে রয়েছেন আমাদের দলের দুই চির নবীনা রাজকুমারী, একজন ডক্টর সুলেখা হাজরা এবং অপরজন শ্রীমতী অনিন্দা মিত্র। আমি বরং দু কথা বলে নি আগে ওনাদের সম্পর্কে। তো প্রথমে আসি সুলেখাদির কথায়। সুলেখাদি এমন একটা মানুষ যার অভিজ্ঞতার ঝুলি একেবারে পূর্ণ বলা যেতে পারে। কি নেই তার অভিজ্ঞতার ঝুলিতে? যেমন ধরুন, বাথটাব থেকে পুকুর, বা এরোপ্লেন থেকে পালকি যাত্রা, আবার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ঠাকুমার ঝুলি। প্রত্যেক ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে। এই দেখুন, বলতে বলতে এসেও গেছেন। বলো সুলেখাদি। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ অঙ্কিতা, তুমি ঠিকই বলেছ। আমি কিন্তু এখন ঠাকুমা এবং দিদিমা, আর তোমাদের সব হয় মাসি কিংবা দিদি। তো জানো তো, আমার বয়স নিয়ে কেউ যদি কোনো কথা বলে সেটা ঠিক মেনে নিতে পারি না এখনো, জানো। আমার সবসময় মনে হয় বয়স আমার হয়নি। এই ব্যাপারে কিন্তু আমাদের গুরুদেবের চেলা, গুরুদেব মানে বুঝতে পারছো তো, আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি। ওনার এই বয়স নিয়ে একটা কবিতা আছে যেটা আমার খুব ভালো লাগে। তো আমি সেই কবিতাটাই বরং তোমাকে এই প্রসঙ্গে এই কবিতাটাই শোনাই, তাই তো? শুনি তবে। হ্যাঁ, হ্যাঁ। কবিতার নাম কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, চুলে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক। কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হতায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি, আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্ত গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে, শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পুরো বাড়ির শূন্য আঙ্গিনাতে, এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা চেয়ে দেখে সপ্তঋষির পানে, প্রাণের কুলে আঘাত করে ধীরে শক্তি সাগর শব্দবিহীন গানে, ত্রিভুবনের গোপন খানি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে, কে সে আমার পাক ধরেছে বটে, তার মানে নজর এত কেন, পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন, ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে, কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ, সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক, সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। একদম, চুলে তোমার যতই পাক ধরুক, তোমার যে বয়স হয়নি সেটা তো আমরা একদম বুঝতে পারছি। আর তোমার ওখানে যা কোকিল ডাকছে, আমাদের মনটা তো একদম কি বলবো ভেসে ভেসে যাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর লাগলো সুলেখাদি। এবার আমরা ডেকে নিই আমাদের নাদের আরেকজন সদস্য, বলা যায় কনিষ্ঠতম সদস্য যিনি শ্রীমতী অনিন্দা মিত্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমি অনিন্দাদি সম্পর্কে আবার দু কথা বলে নি, যেটুকু জানি আর কি। তো
তো অনিন্দাদি এমন একটা মানুষ যার কলা বিভাগের বিভিন্ন বিদ্যায় উনি পারদর্শী। তো তার মধ্যে স্পেশালি নাচে ওনার বেশ দখল আছে বলে আমি জানি। একসময় উনি শ্রদ্ধেয়া অলকানন্দা রয় এবং পূর্ণিমা ঘোষের সাথেও প্রফেশনাল স্টেজ শেয়ার করেছিলেন। এবং নৃত্যগুরু অমলা শঙ্কর উনি যখন ব্রেবানে পড়েন সে সময় ওনার নৃত্য দেখে প্রভূত প্রশংসা করেন এবং ওনার দলে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানান। তাই তো অনিন্দাদি, ঠিক বলছি তো? আমি এটুকুই শুনেছিলাম তোমার সম্পর্কে, বাকিটা তুমিই বলো। না, আমি এটুকু বলতে চাই, তুমি তো বলেই দিয়েছো, আমার আর কিছু বলার নেই। খালি আমি আবার বলছি, আমি নাদের কনিষ্ঠতম সদস্যা। দেখছেন তো এই পক্ষকে। জীবনে চলার পথে অনেক কিছু মানিয়ে নিতে হয়। যেমন আমার নাতির সঙ্গে আমার সময় কাটাতে খুব ইচ্ছে করে, কিন্তু সম্ভব হয় না। তাই নিজের সঙ্গে বোঝাপড়া করেই নিয়েছি। আর এই কথাটি কবিগুরু তার বোঝাপড়া কবিতায় কি সহজভাবে বুঝিয়েছেন। আমার খুব প্রিয় এই কবিতাটি আমি শোনাতে চাই। শোনাও। গীতা, শোনা। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মোড় থেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আসতো রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটাই সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানেই হয় জাহাজ ডুবে। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলে অশ্রু সাগর, তাকে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন বস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে,
বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এ কাজটি যত শীঘ্র পারো ছাড়ো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নেই ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানা জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। আহা, কি সুন্দর করে বললে, খুব সুন্দর, খুব সুন্দর। তো তোমরা দুজনেই তো দুটো কবিতা যে দুটো শোনালে, খনিকা কাব্যগ্রন্থ থেকে শোনালে। তো খনিকা কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতা আমারও ভীষণ প্রিয়, জানো। মানে কি বলবো, আমার মনে হয় যে জীবন বোধের কথাটা কবি এত সহজ সরল ভাষায় এই কাব্যগ্রন্থে তুলে ধরেছেন যে যে কোনো পরিস্থিতিতেই আমরা এই কবিতা পড়লে মনটা যেন ভালো হয়ে যায়। কি বলো সুলেখাদি? হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা, আমারও ঠিক তোমার সঙ্গে আমি একমত। আমার দুটো কবিতা যদিও আমরা খনিকা থেকে বলেছি, কিন্তু খনিকার সব কবিতাগুলোই পড়তেও ভালো লাগে, আবৃত্তি করতেও ভালো লাগে। তাই আমি এখন আরেকটা কিন্তু খনিকার কাব্যগ্রন্থ থেকে কবিতা শোনাবো, কোনটা গো? যেটাতে রবীন্দ্রনাথের রসবোধ সম্বন্ধে আমাদের কবিতার নাম শাস্ত্র। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, গেয়ে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকা ডাকি। চাঁপার শাখে চাঁদের আলো, সে সৃষ্টি কি কেবল মিছে? এসব যারা বোঝে তারা 50 অনেক নিচে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকা বকি, নানান মুখে নানা কথা, হাজার লোকে নজর পারে, একটুকু নাই বিরলতা। সময় অল্প, ফুরায় তাও অরসিকের আনাগোনায়, ঘন্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খোঁজে, ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী, মনুর শাস্ত্র শুধরে দিয়ে নতুন বিধি করবো জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা করি করুন জমা, দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মোকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে, রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। কি মিষ্টি করে বললে, খুব সুন্দর, খুব সুন্দর গো, সত্যি। আচ্ছা, তো আজকে কি আমরা শুধু কবিগুলোই শুনবো? ঠিক এই কথাটাই আমি ভাবছিলাম অঙ্কিতা। আমি ওই জন্য আরেকটা তোমাদের কবিতা শোনাবো বলে তৈরি করেছি, আচ্ছা, বেছে রেখেছি আর কি। এটা মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা, যেটা আমরা অনেক সময় অনেক সময় আমরা শুনি না, খুব কমই শুনি। হ্যাঁ, অন্যভাবে ঠিক বলতে ঠিক বলেছো। ইভেন মানে মাইকেল মধুসূদন দত্ত বলতে আমাদের প্রথম মাথায় আসে মেঘনাদ বধ কাব্য, তাই তো? তাছাড়াও যে ওনার বিভিন্ন পুরাণ ভিত্তিক রচনা রয়েছে, নাটক রয়েছে, কবিতা রয়েছে, আমরা হয়তো সবসময় পড়ে উঠতে পারি না। ইভেন ইংলিশে ব্ল্যাঙ্ক ভার্সের আদলে তো উনি অমিত্রাক্ষর ছন্দও এনেছিলেন বাংলায়। আর নট অনলি দ্যাট, আচ্ছা, আমার একটা কথা মনে হয় জানো সুলেখাদি, যে মাইকেল মধুসূদন পড়তে গেলে না, যে শব্দগুলো মানে আমাদের জানতে হয়, তার মধ্যে অনেক শব্দের অর্থই আমাদের অজানা। মানে যে শব্দগুলো উনি চয়ন করেছেন আমরা হয়তো সবসময়
তার ঠিক অর্থটা জানতে পারি না, তাই না? হ্যাঁ, সেই জন্যই শব্দগুলো এত শক্ত এবং মানেগুলো এত শক্ত যে অনেক সময় ওই জন্যে পড়তেও অসুবিধা হয় আর কি। তো সেরকম যে কবিতাটা আমি এখন পড়বো, সেই কবিতাটাতে যে কয়েকটা খুব শক্ত শব্দ আমার নিজের মনে হয়েছে, সে কথা আমি মানে ওই জন্য আগে থেকে বলে দিই। যেমন একটা হচ্ছে পিকো, মূঢ় পিকো। মূঢ় পিকো মানে মূর্খ কোকিল। বাখানে, বাখানে মানে হচ্ছে ব্যাখ্যা করা আর কি, মানে বা প্রশংসা করা বা কারোর সম্বন্ধে বড় করে বলা আর কি। শুভঙ্করী, শুভঙ্করী হচ্ছে গৌরীর আর এক নাম। কিঙ্কর হচ্ছে পরিচারক, কিঙ্কর শব্দের মানে হচ্ছে পরিচারক, পরিচারক। আখণ্ডল ধনুর বরণে, আখণ্ডল অর্থাৎ ইন্দ্রদেব, ইন্দ্রদেবের ধনু, এবং সেই ধনুকটা বর্ণ, নানান বর্ণের আর কি, কালারফুল। তো আচ্ছা, কবির ময়ূর পুচ্ছকে রামধনুর রঙের তুলনা করেছেন। কবিতাটার নাম হচ্ছে ময়ূর ও গৌরী। ময়ূর হচ্ছে কার্তিকের বাহন আর গৌরী হচ্ছে কার্তিকের মা। তো কথোপকথন হচ্ছে ময়ূর এবং গৌরীর সঙ্গে। কবিতাটা এটাই উপরে লেখা। ময়ূর কহিল কাঁদি গৌরীর চরণে কৈলাস ভবনে, অবধান কর দেবী আমি ভৃত্য নিত্য সেবী প্রিয়োত্তম সুতে তব এ পৃষ্ঠ আসনে। রথি যথা দ্রুত রথে চলেন পবন পথে, দাসের পিঠে চড়ি সেনানি সুমতি, তবু মাগো আমি দুঃখী অতি। করি যদি কেকাধ্বনি ঘৃণায় হাসে অমনি, খেচর ভুচর জন্তু মরিমা সরমে। ডালে মুড়ো পিকো জবে গায়ে গীত তার রবে, মাতিয়া জগৎ জন বাখানে অধমে। বিবিধ কুসুম কেশে সাজি মনোহর বেশে, বরেন বসুধা দেবী জবে ঋতুবরে, কোকিল মঙ্গল ধ্বনি করে। অহরহ থাকি মা, অহরহ কুহুধ্বনি বাজে বনস্থলে, নীরবে থাকি মা আমি রাগে হিয়া জলে। ভুজাও কলঙ্ক শুভঙ্করী পুত্রের কিঙ্কর আমি, এ মিনতি করি পা দুখানি ধরি। উত্তর করিলা গৌরী সুমধুর স্বরে, পুত্রের বাহন তুমি খ্যাত চরাচরে, এ আক্ষেপ করো কি কারণে। হে বিহঙ্গ অঙ্গ কান্তি ভাবি দেখো বনে, চন্দ্রকলাপে দেখো নিজ পুচ্ছ দেশে, রাখাল রাজার সম চূড়া খানি কেশে। আখণ্ডল ধনুর বরণে মন্ডিলা সুপুচ্ছ ধাতা তোমার সৃজনে, সদা জলে তব গলে স্বর্ণহার ঝল চলে। যাও বাছা নাচো গিয়া ঘনের গর্জনে, হরষে সুপুচ্ছ খুলি শিরে স্বর্ণচূড়া তুলি, করগে খেলি ব্রজকুঞ্জ বনে, করতালি ব্রজাঙ্গনা দেবে রঙ্গে বারাঙ্গনা, তোষ গিয়া ময়ূরীর প্রেম আলিঙ্গনে। শুনো বাছা মোর কথা শুনো, দিয়াছেন কোন কোন গুণ দেব সনাতন প্রতিজনে, সুকলে কোকিল গায় বাজ বজ্র গতি ধায়, অপরূপ রূপ তব খেদ কি কারণে। নিজ অবস্থায় সদা স্থির যার মন, তার হতে সুখীতর অন্য কোন জন। এখানে সত্যি, অঙ্কিতা, বলো। ওখানে অঙ্কিতা আমি একটা কথা বলতে উল্লেখ করতে ভুলে গেছি। এবছর কিন্তু হুম, মাইকেল মধুসূদন দত্তের ২০০ জন্মবার্ষিকী। আসলে সেই ঠিক কথাটা ঠিক, মাথায় রেখে কিন্তু এই কবিতাটা আমি বেছেছি। খুব সেটা আর সুন্দর, একটাই খুব কারণ। সুন্দর হয়েছে, বড্ড ভালো। তুমি যে একটা মানে এটা বললে না, ইভেন কবি যে মানে কি অদ্ভুত ভাবে এখানে বুঝিয়ে দিয়েছেন কবিতার দ্বারা যে আমাদের নিজের যা আছে আমরা কখনোই সেই দিকে তাকাই না, সেটা সবসময় মানে বাজে, আর অন্যের কাছে যা আছে সেটাই সর্বশ্রেষ্ঠ। তো সেটা না করে যদি নিজের জিনিসটা এই দেখি বোধহয় মানে অনেকটা সুখ পাওয়া যাবে। তো আমরা আবার ফিরে আসছি অনিন্দাদির কাছে। একেবারে। অনিন্দাদি, তোমার পরবর্তী নিবেদন কি, বলো। আরেক কিংবদন্তি কবি সুকুমার রায়ের এবছরে মৃত্যু শতবার্ষিকী।
তাই আমি তারই একটা কবিতা বলবো, কিন্তু তার আগে তার সম্বন্ধে একটু বলি। তিনি একজন মাল্টিফেসেটেড পার্সোনালিটি। অনেক কিছুর মধ্যে তিনি একজন শিশু সাহিত্যিক। ছোট বড় এমন কেউ নেই যে আবোল তাবোল পড়েনি বা আচ্ছা, রস আমি গ্রহণ করেনি। একটু হ্যাঁ, তোমাকে এখানে কাটছি, হ্যাঁ। হুম। যে আবোল তাবোলের প্রসঙ্গ যখন এলোই, তখন বলি যে আবোল তাবোল তার যে বিখ্যাত সৃষ্টি, এটা বই হিসাবে প্রকাশটা উনি দেখে যেতে পারেননি। তা বই হিসাবে প্রকাশের কয়েকদিন আগেই উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু আবোল তাবোলেরও শতবর্ষপূর্তি হিসাবে আমরা ধরতে পারি, প্রকাশের শতবর্ষপূর্তি। এই তথ্যটা জানতাম না, ভালো হলো। আচ্ছা, আচ্ছা, আবোল তাবোলকে দ্য অ্যাবসার্ড অ্যান্ড দ্য উইয়ার্ড বলা হয়। এর প্রত্যেকটা ননসেন্স রাইম অর্থাৎ ছড়ার মধ্যে এক গূঢ় অর্থ আছে। আজকে আমার নিবেদন সুকুমার রায়ের মূর্খ মাছি। এখানে একটু বলি যে এই মূর্খ মাছি কবিতাটি পপুলার ইংলিশ পোয়েম দ্য স্পাইডার অ্যান্ড দ্য ফ্লাইয়ের অনুসরণে লেখা। এখানে মাছি এবং মাকড়সার কথোপকথন নিয়ে লিখেছেন কবি। মূর্খ মাছি। শান বাঁধাবো রাঙিনাতে, জাল বুনেছি কালকে রাতে, ঝুল ছেড়ে সব সাফ করেছি বাসা। আয় না মাছি আমার ঘরে, আরাম পাবি বসলে পরে, ফরাস পাতা দেখবি কেমন খাসা। থাক থাক থাক, আর বলে না, আন কথাতে মন গলে না, ব্যবসা তোমার সবার আছে জানা। ঢুকলে তোমার জালের ঘেরে কেউ কোনোদিন আর কি ফেরে, বাপরে সেখানে ঢুকতে মোদের মানা। হাওয়ায় দোলে জালের দোলা, চারদিকে তার জানলা খোলা, আপনি ঘুমে চুপচে আসে জুড়ে। আয় না কোথা হাত পা ধুয়ে, পাক না মুড়ে থাক না শুয়ে, ভন 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 মরবি কেন উড়ে। কাজ নেই মোর দোলায় দুলে, তোমার কোথায় তোমার কথায় ভুলে প্রাণটা নিয়ে টান পড়ে ভাই শেষে। তোমার ঘরে ঘুম যদি পায়, সে ঘুম কবু ভাঙবে না হয়, সে ঘুম নাকি এমনি সর্বনেশে। মিথ্যে কেন ভাবিস মনে, দেখ না এসে ঘরের কোণে, ভাড়ার ভরা খাবার আছে কত, দে টপাটপ ফেলবি মুখে, নাচবি গাবি থাকবি সুখে, ভাবনা ভুলে বাদশা রাজার মতো। লোভ দেখালে ভুলবে ভবি, ভাবছো আমায় তেমনি রবি, মিথ্যে দাদা ভোলাও কেন খালি, করবো কি চাই ভাড়ার দেখে, প্রণাম করি আড়াল থেকে, আজকে তোমার সে করে ভাই বালি। নধর কালো বদন ভরে, রূপ যে কত উপচে পড়ে, অবাক দেখি মুকুটমালা শিরে, হাজার চোখে মানিক জ্বলে, ইন্দ্রধনু পাখার তলে, ছয় পা ফেলে আয় না ভাই ধীরে। মন ফুরফুর ফুর্তি নাচে, একটুখানি চাই না কাছে, যাই যাই যাই, বাপরে এ কি ধাঁধা, ও দাদা ভাই রক্ষে করো, ফাঁদ পাতায় কেমন তরো, হাট কাপড়ে হাত পা হলো বাঁধা। দুষ্টু লোকের বৃষ্টি কথায় নাচলে লোকে স্বস্তি কোথায়, এমনি দশাই তার কপালে লেখে। কথার পাকে মানুষ মেরে, মাকড়-জীবী ওই যে ফেরে, গড় করি তাই অনেক তফাৎ থেকে। বাহ, খুব সুন্দর, অসাধারণ। সত্যি কত গূঢ় সত্যি কথা এই একটি মাকড়সা এবং মাছির কথোপকথনের মাধ্যমে সহজ সরল ভাবে কবি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। বলো তোমার পরবর্তী নিবেদন কি?
অঙ্কিতা, হুম। কলকাতায় কি এখনো গরম? বৃষ্টি শুরু হয়েছে কিন্তু গরমটা রয়েছেই। আচ্ছা, আমাদের এখানে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে আর ঠান্ডাও হয়ে গেছে। আচ্ছা, অফিসিয়ালি মহারাষ্ট্রের কাছে মনসুন এসে গেছে, এবার তো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তাই ভাবছি কবিগুরু বর্ষার দিনের কবিতাটা শোনাই, কি বলো? সেই বরং ভালো। আর আমরা এই কলকাতার ভ্যাপসা গরমে বসে তোমার কবিতা দিয়েই বরঞ্চ একটু বৃষ্টির আবেশ মেখে নিজেদেরকে ভিজিয়ে নিই। হ্যাঁ, চলো। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে বেঁধিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদলও পায় তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার, হাসে তো তারপর 12 মাস। উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে না, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে ভাই, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর পরিসায়। বাহ, খুব সুন্দর। সত্যি আমরা নিজেদেরকে ভিজিয়ে নিতে পেরেছি বই কি। সুলেখাদি, এবার তোমার কাছে আসি, একটু একটু অন্য ধাঁচের কিছু একটা কবিতা শুনি এবার। হ্যাঁ, আমি তাহলে একটা আর এক বিখ্যাত কবির একটা অন্য রকমের লেখা পড়ে শোনাই তো। এই কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং এবছর হচ্ছে তার জন্ম শতবার্ষিকী। তিনি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি একেবারে অন্য ধাঁচের কবিতা লিখতেন এবং সেই কবিতাগুলো আজও প্রাসঙ্গিক। তো কোন কবিতা? উলঙ্গ রাজা। আচ্ছা আচ্ছা, যেটা ক্রিশ্চিয়ান এন্ডারসন্সের এমপ্রেস নিউ ক্লথসের আদলে কবি লিখেছিলেন। একেবারে ঠিক, হ্যাঁ হ্যাঁ। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে সত্যি রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না, তো যদিও চোখে পড়ছে না তবু আছে, অন্তত থাকাটা কিছু আশ্চর্য না। গল্পটা সবাই জানে,
কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদ মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্থাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করে হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? সত্যি আজকের দিনে দাঁড়িয়েও কি ভীষণ প্রাসঙ্গিক এই কবিতা। এই ছোট্ট শিশুটিকে আজ সত্যি আমাদের ভীষণ দরকার, যে বলতে পারবে রাজা তোর কাপড় কোথায়। আমরা বরং এবার একটু দর্শক বন্ধুদের থেকে জেনে নিই তাদের মতামত কি, মন্তব্য কি। শুভাঙ্গী, কমেন্টস দাও। আচ্ছা, বিজয় ঘোষ বলছেন, বয়স শুধু সংখ্যা মাত্র, খুব ভালো লাগছে যারা নিজেদের একা ভাবে বয়সের ভারে, তারাও অনুপ্রাণিত হবে, নাদ এগিয়ে চলো। ধন্যবাদ, ধন্যবাদ বিজয় বাবু আপনাকে। রঞ্জিতা চ্যাটার্জি বলছেন, খুব সুন্দর লাগছে শুনতে। ধন্যবাদ রঞ্জিতা দি। অঙ্কিতার সঞ্চালনা সহ সামগ্রিক অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, দীপেন্দ্রনাথ পণ্ডিত বলছেন। ধন্যবাদ দীপেন্দ্রনাথ বাবু। শুভশ্রী চক্রবর্তী, দারুণ দারুণ, ধন্যবাদ শুভশ্রী দি। প্রিয়াঙ্কা সাহা বিশ্বাস, সুলেখা মাসি, খুব ভালো লাগলো শুনতে, সত্যি বড্ড ভালো বলছেন। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি। থ্যাংক ইউ। মৈত্রী বাগচি সান্যাল, অঙ্কিতা খুব ভালো হাল ধরেছো তুমি। থ্যাংক ইউ মৈত্রী দি, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের এই দর্শক বন্ধুদের মন্তব্যগুলোই হয়তো আমাদের আরো অনুপ্রেরণা জাগায়। যেমন আবার নন্দী কে বলছেন, বাহ। আচ্ছা, দীপেন্দ্রনাথ পণ্ডিত আবার লিখেছেন, সুলেখা দি ও অনিন্দা দি বয়স আপনাদের কাছে হার মেনেছে। সত্যি ওনারা তো প্রথমেই বলে দিয়েছে ওরা চিরনবীনা ওনারা। ধন্যবাদ। যাই হোক, আমরা বরঞ্চ আবার ফিরি আমাদের অনুষ্ঠানের কবিতা পর্বে। তো এবার আমরা আসছি আমাদের অনিন্দাদির কাছে। অনিন্দাদি, আমরা তো সুলেখাদির কাছে শুনলাম একটা ছোট্ট ছেলেটির কথা, তো ছোট্ট ছেলে নিয়ে তোমার কি আর কোনো কবিতা মনে পড়ছে? হ্যাঁ, আমার একটি কবিতা মনে পড়ছে, সেটা হচ্ছে রতন তনু ঘাটের আকাশ চোর। আচ্ছা বলো। বলি? হ্যাঁ। পরীক্ষা শেষ, এবার হাতে মাসখানেকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বললাম, না না বাপরে, উটি অনেক দূর, এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি? বাবা বললেন, বল না দেখি খুঁজে। আমি বললাম, বলতে পারি এক্ষুনি, চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম। বাবা বললেন, ওহো, সে তো ছোট পিসির বাড়ি। আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো, এসে শোনো, দোলার বাড়ির লম্বা ছুটির মানে নেই তো কোনো। ওরাই যাক দুই ভাই বোনে, ঘুরে টুরে আসুক, ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুন্দুরে। বোন বলল, নদী পেরোনো, হাঁটু ভর্তি কাদা,
আমার হাতে আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বন্ধুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। অনেক টানাপোড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি, ও মা, ওই তো রঙে রঙে দোল খেলছে বুঝি। লঙ্কা জবার ঝোপটা গেল অন্ধকারে ছেয়ে, ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকালবেলা ছুট, পাই পাই, মস্ত বড় মাঠ। মাঠ পেরিয়ে বনে গিয়েই ভূতের ভয়ে কাঠ। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি। দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে, কলকাতাকে কেউ এমন সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল ডেকে, কেউ তোর নাকি, করছো কি ভাই, আমার বাড়ি যেও। আমি বললাম, পরের বার যাব সময় করে। দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভুরি ভুরি। আকাশ তো নেই, তাই দুমুঠো আকাশ করছি চুরি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ছোট্ট ছেলেটির আকাশ চুরি করার সাথে সাথে আমি এটুকু বলতে পারি যে তোমরা কিন্তু একের পর এক কবিতা দিয়ে দর্শক বন্ধুদের মন চুরি করে নিচ্ছ। তো আমি এর মধ্যে আরেকটা কথা বলে রাখি যে অনিন্দাদি, সুলেখাদি, এনাদের জীবনে তো ইন্টারনেট ব্যাপারটা অনেকটা পরে এসেছে। তো ওনারা হয়তো এখনো অতটা অ্যাকাস্টমড হয়ে উঠতে পারেননি এটার সাথে। তো আজকে অনিন্দাদিকে সাহায্য করছেন, কারিগরি ভাবে সাহায্য করছেন আমাদের নাদের আর এক রাজকন্যা রমি পাল, আমাদের সকলের প্রিয় রমিদি। রমিদি, একবার দেখা দাও। চলো ওটা থ্যাংক ইউ। ও থাকতে খুব সুবিধা হয়েছে আমার। নিশ্চয়ই, বলো তোমার পরবর্তী নিবেদন। আমি একটা এবার অন্য ধরনের কবিতা বলি, কেমন? আচ্ছা, এখানে প্রেম আছে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। এক হস্টেল লাইফের কথা। এখানে অনেক রং, নানান রকমের রং আছে, কিন্তু যদি বসন্তের ছোঁয়া লাগে তখন দেখি দিদি চক্রবর্তী আদর কথা। খামের ভিতর আদর কথা, অনির্বাণের প্রেম। সেই আদরের গন্ধে ডুবে ভেসে উঠত হেম। নিয়ম করেই প্রেম আসতো লেডিজ হস্টেলে। কলেজ ফেরতা মেয়ের দুচোখ ভরত খুশির জলে। হস্টেলের ওই ট্যালট্যালে ঝোল, লাবড়া খাওয়া ঠোঁটে পড়তো যেন মাটন কষা। প্রেমটি যেদিন জোটে। হেন তো সেদিন দ্বিগুণ উদার, দানের ঘরে বাস। বন্ধুরা তাই এমন দিনের আশায় 12 মাস। খামের থেকে আলতো টেনে সুবাস মাখা প্রেম, আখুর ছুঁয়ে আদর খেত কল্লোলিনী হেম। কাঁধে ব্যাগ থাকতো কাঁধেই, ওনার খাটে মেয়ে। হারিয়ে যেত জগৎ ভুলে অনির পরশ পেয়ে। একবার নয়, দুবার নয়, বারংবারের শেষে যত্নে রাখত টিনের বাক্সে চরম ভালোবেসে। হঠাৎ করে তাকিয়ে দেখতো জোড়া জোড়া চোখ, চারিদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে অপলক। সমস্বরে প্রশ্নবান, এই যে ম্যাডাম, সম্বোধনটা কি?
প্রতিবারের মতোই বুঝি হেমুসন্নাতি। লজ্জায় লাল মিষ্টি মেয়ে, স্মৃতির আখর বেয়ে যোজন দূরের অনির্বাণের ধারায় নিতনে। আজ কেটেছে বছর 20, গগন পথে প্রেম। পাশাপাশি দুটো বালিশ, অনি এবং হেম। তরকারি আর হাতখড়িতে বছর বছর পার। দিনের শেষে হেম বুঝেছে প্রেম পীড়িতের সার। যোজন দূরে দুটো মানুষ আখরে প্রেম মাখে। পাশাপাশি দুটো বালিশ যোজন দূরে থাকে। অপূর্ব, অপূর্ব। সত্যি একটা অদ্ভুত সমাপতনের গল্প যেন আমরা শুনলাম। তা আবেশিত হয়ে পড়লাম। বলো সুলেখাদি, তোমার কাছে আসি, তোমার পরবর্তী নিবেদন। সমাপতন শব্দটা যখন তুমি উচ্চারণ করলেই অঙ্কিতা, তখন তোমাদের একটা অনুগল্প পাঠ করে শোনাই। সমরেশ মজুমদারের লেখা ভূমিকা বদল। আচ্ছা, তোমার এই গল্প দিয়েই বরঞ্চ আমরা আজকে আমাদের এই কবিতা পর্বের ইতি টানবো, ঠিক আছে? একদম। মাত্র 32 বছরের মেয়ে 3 বছরের ছেলে নিয়ে বিধবা হয়েছে। মা তো তাকে জড়িয়ে ধরে কাঁদবেই। খবর পেয়ে স্বামীকে নিয়ে মালদা থেকে ছুটে আসতে আসতেই দিন 2 গিয়েছে। যার স্বামী চলে গিয়েছে আচমকা, সে পাথর হয়েছিল এ কদিন। মাকে পেয়ে তার শরীর কাঁপলো, কান্না ছিটকে বেরুলো। সবাই বলল, যাক শেষ পর্যন্ত কাঁদল। একবার মা জ্ঞান হারান তো আর একবার মেয়ে। বাবার চোখে জল। শ্রাদ্ধ চুকলো, মেয়ের পরনে সাদা শাড়ি, মায়েরও তাই। একে একে আত্মীয় স্বজন বিদায় নিল। স্বামী স্ত্রী সন্তানের সংসারে স্বামী এখন নেই। মা বলল, তোর এখন কি হবে? মেয়ে বলল, দেখি থাকতে পারি কিনা। দূর সম্পর্কের মাসিমা পিসিমারা বলে গেলেন, শোনো, আজকাল ও সব কেউ মানে না, মাছ মাংস খেয়েও রঙিন শাড়ি পরো। মা বলল, তাই করবে, তুই নিরামিষ খেলে আমি কি করব? মাস 3 পরে মায়ের চিঠির উত্তর দিতে বসলো মেয়ে। এখন একরকম আছি, ওর অফিসের সব টাকা পাওয়া গিয়েছে। তা ধরো 7 লক্ষ টাকা, সব পোস্ট অফিসে রেখেছি। মাসে 7,000 সুদ পায়। খোকাকে ভালো স্কুলে ভর্তি করব। ওর অফিস থেকে চাকরি দেবে বলেছে, দেখি কি হয়, চিন্তা করো না। মা এসে হাজির, একায়। বাবার বাতের ব্যথা বাড়ায় শয্যাশায়ী। মা দেখলো মেয়ের শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে মা কথাটা তুলল। খুব ভালো ছেলে, 10,000 মাইনে পায়। বউ মরেছে বছর 3। বাচ্চা টাচ্চা নেই। তোর ছেলেকে নিজের ছেলে বলে ভাববে। তুই কি বলিস? মেয়ে ঠোঁট বেঁকালো, মেয়ে গো। মা বলল, মুখ পুরি, এই বয়সে স্বামী গেছে, তোর আছেটা কি? মেয়ে বলল, আমি এখন মুক্ত। সে যখন ছিল তখন 10 টাকা চাইলে জিজ্ঞাসা করতো কি করবে। কাউকে কিছু দিতে হলে ওর কাছে হাত পাততে হতো, না দিলে অপমানে লজ্জায় মরে যেতাম। অফিস থেকে তাস খেলে বাড়ি ফিরতো রাত 11টায়, এসে খেয়েই ঘুমোতো। আমার খবর রাখার সময় ছিল না তার, দাসীগিরি করতাম। আর এখন পোস্ট অফিসের 7,000 নিজের ইচ্ছে মতো খরচ করি প্রতি মাসে। টাকা জমছে, শাড়ি কিনছি, সিনেমা দেখছি। বিয়েতে ঘেন্না ধরে গেছে, ও সব তুমি এখন বুঝবে না। মায়ের মনে পড়লো মালদা থেকে আসার সময় স্বামীর কাছে 500 টাকা চেয়ে
300 পেয়েছেন, গিয়ে তারও হিসেব দিতে হবে। সধবা মা বিধবা মেয়েকে আর চোখে দেখলেন, সিনেমায় যেমন দেখে। সত্যি, আর এক অদ্ভুত সমাপতনের গল্প তুমি আমাদের শোনালে। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর লাগলো গো। যাই হোক, আমরা কথা মতো এখানেই আমাদের কবিতা পর্বে রীতি টানছি এবং এবার ডেকে নেব। প্রথমে ডাকি বরঞ্চ একটা নাম আপনারা শুনে থাকবেন, শুভাঙ্গী। আমি বলেছিলাম অনুষ্ঠানের মাঝেই, তো শুভাঙ্গীকে ডাকছি। শুভাঙ্গী চক্রবর্তী হচ্ছে আমাদের নাদের আর এক রাজকন্যা, যে আমাদের কারিগরি বিভাগে সহায়তা করছেন আজকে। আচ্ছা, থ্যাংক ইউ শুভাঙ্গী, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আজকে আমাদের সবাই এরকম ফ্ললেস ভাবে সামনে আসতে পেরেছি। সবাইকে ধন্যবাদ, তোমরা খুব সুন্দর করলে। এবার বরং আমি পালাই, কারণ এবার আমাদের ম্যামের আসার পর। ঠিক ঠিক, Thank চলো। you, শুভাঙ্গী। হ্যাঁ, এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের নাদের কর্ণধার, আমাদের গুরুমা শ্রীমতী জয়িতা ভট্টাচার্যকে। নমস্কার। প্রতিবারের মতো এবারও সকলকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য, এবং কবিতায় কথা বলার এই সময়টায় আপনাদের সঙ্গ থাকাটা আমাদের সত্যি অনুষ্ঠানটাকে সার্থক করে তোলে। বেসিক্যালি একদিক থেকে অনুষ্ঠান করা হয়, অন্য দিক থেকে যদি দর্শকেরা না থাকে তাহলে তার সার্থকতা আসে না। সবকিছু আপনাদের জন্য, আপনারা থাকলে আমাদের সার্থকতা। এই রে, হ্যাঁ, তো পরে ফোনটা তোলা যাবে। তো যেটা বলছিলাম, আমাদের তো এর পরের যেটা প্রসঙ্গ থাকে সেটা হচ্ছে আমাকে প্রশ্ন মানে জর্জরিত করা হয়। কিন্তু আমার মনে হয় আজকের প্রশ্নটা বরং থাক। আমি আজকের প্রশ্ন যেটা তোমরা তৈরি করেছো সেটা আমি না হয় পরের অনুষ্ঠানটাতে নেব। তার কারণ হচ্ছে অলরেডি ৫১ হয়ে মানে ৪৫ মিনিট হয়ে গেছে। এখন যদি আমি প্রশ্নের উত্তর দিতে শুরু করি অনেক দেরি হয়ে যাবে। যেমন সময় মতো শুরু করাটা প্রোগ্রামের জন্য দরকার, সেরকম সময় মতো শেষ করাটাও দরকার। আর আমাদের পরবর্তী অনুষ্ঠান হবে ১৪ই জুলাই। হ্যাঁ, অঙ্কিতা কিছু বলছিল। হ্যাঁ, আমি বলছিলাম যে মানে আমরা যেটুকু আজকে করতে পেরেছি সবটাই আপনার জন্য, মানে নইলে আমরা মানে বিগ জিরো আপনি ছাড়া, এটাই মানে না, সবাইকে আমি বলতে না, চাই। না, না, না। না, সেরকম কোনো ব্যাপার নয়। ফাইনাল জিনিসটা হচ্ছে ভেতর থেকে আসতে হয়। আমি বড়জোর একটু ট্রিম করে দিতে পারি, রাস্তাটা একটু পরিষ্কার করে দিতে পারি। কিন্তু ফাইন আর্টস, বিশ্বাস করো, কোন রকমের মানে পৃথিবীতে যত রকমের ফাইন আর্টস আছে কোনটাই শেখানো যায় না। সবটাই ভেতর থেকে আসতে হয়। তো সেই খিদেটা আমি এটলিস্ট আমি মানে ওইটুকুনি আমি তৈরি করে দিতে পারি, ওর বেশি কিছু নয়। ঠিক আছে? তো আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। পরবর্তী অনুষ্ঠান আমাদের হবে ১৪ই জুলাই, 14th জুলাই, এবং আরো অন্য রাজকন্যাদের সামনে নিয়ে আসার জন্য আপনারা সঙ্গে থাকবেন, যেভাবে আগেও থেকেছেন। আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল হয়েছে, নাদ প্রথম শব্দ বলে। আমাদের এই লাইভটার নিচেও সেখানে মানে লিংক দেওয়া থাকবে। তো আপনারা যদি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সেটা লাইক করেন, শেয়ার করেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমরা সেখানে এই সমস্ত লাইভ যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো তো থাকবেই, এবং থাকবে আমাদের যে অনুষ্ঠান মঞ্চস্থ আমরা যেগুলো করি সেগুলোর ভিডিও ক্লিপিংস থাকবে। আর থাকবে আমরা আমাদের সবই রাজকন্যাদের, আমি এখানে কিছুই না, আমি নিমিত্ত মাত্র। রাজকন্যারা যারা তোমার রেকর্ডিং করছে স্টুডিওতে এবং সেটা সুন্দর করে মিউজিক দিয়ে তারা একটা পূর্ণ অ্যালবাম তৈরি করে যে সামনে আসছে, সেগুলোও কিন্তু ইউটিউবে আস্তে আস্তে সবকটাই রেখে দেওয়া হবে। তো আমি বলবো যে আপনারা যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে, এবং যদি বেল আইকনটা টিপে রাখুন মানে ইয়েস করে রাখেন, তাহলে আমরা যখনই সেটাকে সেখানে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সেটা দেখতে পারবেন। আশা করব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।